স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তাইওয়ান কি বুঝলো কে জানে, সে খিলখিল করে হেসে উঠল। সেদিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল অপরূপা। অতঃপর ফোন কেটে অফলাইন হয়ে গেল। আবারও বই বের করে পড়তে বসলো। সামান্তাকে কল করার ইচ্ছা থাকলেও তা দমিয়ে রাখলো। এখন ওকে কল করলে আর পড়াশোনা করতে হবে না, গল্প করতে করতেই রাত শেষ হয়ে যাবে। শিফাতকে পড়ানো শেষ করে ডিনার করতে নিচে নামলো ইফতি। টেবিলে কণিকা বেগমকে বসে থাকতে দেখে বেশ অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হলো নীতিকে দেখে। অন্য সময় এসেই তো ইফতির রুমে চলে যায় এবং অকারণে এটা সেটা বলে ইফতির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, যাতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত ইফতি। চাইলেও কিছু বলতে পারে না তার মায়ের জন্য। মাকে খুব শ্রদ্ধা করে ইফতি এবং ইনায়া দুজনই। তাদের কোনো আচরণ দ্বারা তার মা কষ্ট পায় এমন কিছুই করে না তারা, তাই নিজেকে যথাসম্ভব সামলে রাখে। কিন্তু আজকের নীতি পুরো অন্যরকম। কেমন সলাজ ভঙ্গিতে চুপচাপ বসে আছে, একটু পরপর মুচকি মুচকি হাসছে, যার কারণটা ঠিক বোধগম্য হলো না ইফতির। ইফতি গিয়ে কণিকা বেগমকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন মামিমা? কণিকা বেগম তাকালেন ইফতির পানে, প্রসন্ন চিত্তে হেসে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। চলে এলাম তোমাদের দেখতে। ইফতি কিছু বলল না, কেবল একটা মুচকি হাসি উপহার দিল ওনার কথার ভিত্তিতে। কণিকা বেগমের দাম্ভিকতার জন্য ইফতি তাকে পছন্দ করে না, শুধু ইফতি না, ইনায়াও। তবুও কখনো অসম্মান করেনি তাকে, সব সময় ভদ্র ব্যবহার করেছে। ইফতি নিজের চেয়ারে বসলো, নিজের প্লেটে খাবার বেড়ে নিল, নিচের দিকে তাকিয়ে খাবার খেতে লাগলো। ইফতিকে দেখে যেন নীতির লজ্জাটা দ্বিগুণ বেড়ে গেল। সে একবার ইফতির দিকে তাকাচ্ছে, আবারও লজ্জায় মাথা নিচু করে ফেলছে। ইফতি ঠিক ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। তখনই ডাইনিং রুমে উপস্থিত হলো নাইম সাখাওয়াত ও ইফতির বাবা ইশতিয়াক সরফরাজ। নাইম সাহেবকে বেশ হাসি খুশি দেখালেও ইশতিয়াক সাহেবকে বেশ গম্ভীর দেখালো। নিজের গম্ভীরতা বজায় রেখেই তার জন্য বরাদ্দকৃত চেয়ারে গিয়ে বসলো। নাইম সাহেবও বসলো, তবে তিনি চুপ করে রইলেন না। সহাস্যে ইফতিকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো ইয়াং ম্যান? আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? মাথা ঝাঁকালেন নাইম সাহেব। তারপর নিজের মুখটাকে সিরিয়াস করলো। মাথা তুলে তাকালেন একবার নিজের বোন এবং ইশতিয়াক সাহেবের দিকে। রুবিনা সাখাওয়াত তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু ইশতিয়াক সাহেব এক মনে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে, যা দেখে খানিক বিরক্ত হলেন নাইম সাহেব। রুবিনা চোখ দ্বারা আশ্বস্ত করলেন তাকে, তাই এবার তিনিও কোনোরূপ দ্বিধা ছাড়াই গলা খাকারি দিয়ে বলল, যে কারণে আজকে আমাদের সপরিবারে এখানে আসা। ইফতি বাবা, আমরা সবাই চাইছি যে তোমার আর নীতির এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে। পরে না হয় পড়াশোনা শেষ করে শুভ পরিণয় সম্পূর্ণ করা যাবে। এ ব্যাপারে তোমার আম্মু আব্বু সবার সাথেই কথা হয়েছে আমার, তাদের কোনো আপত্তি নেই। এবার শুধু তোমার মতামতটা দিলেই হবে। ডাইনিং রুমে উপস্থিত সবার মাঝেই এখন পিনপতন নীরবতা। চামচ নাড়াচাড়ার শব্দটিও হচ্ছে না। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইফতির দিকে। পরপর ইফতি বোকা হয়ে তাকিয়ে রইল নাইম সাহেবের দিকে। খানিক সময় লাগলো তার ব্যাপারটা বুঝতে। সাথে সাথেই হাত দুটো মুষ্টিবদ্ধ হলো, রাগে চোয়ালদয় শক্ত হলো। ক্ষুব্ধ হয়ে তাকালো নীতির দিকে। ভরকে গেল নীতি, ঝটপট মাথা নিচু করে নিল। ইফতি এবার তার বাবার দিকে তাকিয়ে বলল, আমার অনুমতি ব্যতীত তুমি আমার জন্য পাত্র ঠিক করতে পারো না। তাছাড়া এত তাড়াহুড়ো করারই বাকি আছে। আমি কি একবারও বলেছি আমি বিয়ে করতে চাই? আশ্চর্য। বেশ গম্ভীর শোনালো তার কণ্ঠ। ইশতিয়াক সাহেব তার ছেলের দিকে তাকালেন। বুঝতে পারছে বেশ খেপেছে তার ছেলে, তাই নিজেকে সামলে বলে উঠল। চোখ দুটো বন্ধ করে ফেলল ইফতি। রাগে তার শরীর রি রি করছে। ইচ্ছা করছে নীতিকে ঠাস ঠাস করে দুটো লাগাতে, কিন্তু তা সম্ভব না। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে আবারও বলল, আমি এখনই কারোর সাথে কমিটেড হতে চাই না। আশা করছি এই ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না। খাবার ঠেলে উঠে দাঁড়ালো ইফতি। এটো হাত নিয়েই উপরের দিকে পা বাড়ালো। পেছন থেকে সবাই ডাকলো খাওয়ার জন্য, কিন্তু ইফতি সাড়া দিল না। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আছে তার। ধূপ ধাপ পা ফেলে চলে গেল রুমের ভেতর। আজ অনার্স প্রথম বর্ষের ইন কোর্স পরীক্ষা আরম্ভ হবে। প্রথম দিন হওয়ার দরুন একটু আগেই এসেছে অপরূপা ও সামান্তা। বসে আছে ক্যাম্পাসে, আশেপাশে আরও অনেক স্টুডেন্টই আছে। এর মধ্যে গত হয়েছে সপ্তাহখানেক। এই 7 দিন একদম জোরালো প্রস্তুতি নিয়েছে অপরূপা। সিলেবাসও কমপ্লিট, তাই কিছুটা নিশ্চিন্ত আছে। তবুও একটু ভয় ভয় লাগছে তার। ছোটবেলা থেকেই এই পরীক্ষা ভীতিটা রয়েছে তার।
প্রস্তুতি যত জোরালোই হোক না কেন, প্রথম পরীক্ষার দিন তার মাঝে বেশ অস্থিরতা কাজ করে। সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন, আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যদিকে সামান্তা একদম তার বিপরীত। কিচ্ছুটি পড়া হয়নি তার। এতে অবশ্য তার কোনো চিন্তা নেই। পাশের সিটেই অপরূপা বসেছে, তার খাতা থেকেই টুকে নেবে সব নিজের খাতায়, তাই বেশ চিল মোটেই আছে। ঘাড় কাত করে একবার অস্থিরতায় নিমজ্জিত অপরূপার দিকে তাকালো। একটু পরপর এক হাত দিয়ে আর এক হাত মোচড়ামুচড়ি করছে, যেন তার ভীষণ রকম চুলকাচ্ছে। এতে অবাক হলো না সামান্তা, তবে বেশ বিরক্ত হলো। নিজের হাত দিয়ে অপরূপার হাত দুটোকে একটার থেকে আরেকটাকে ছুঁড়ে ফেলে দিল। হকচকিয়ে গেল অপরূপা। সামান্তার হুটহাট কাণ্ডে অপরূপা খুব বিরক্ত হচ্ছে। রিক্সা করে আসার পথেও এটা সেটা বলে সারা পথ খুঁজিয়ে এসেছে, কিন্তু কিছু বলেনি অপরূপা। তবে এবার বেশ রেগে গেল, ক্ষুব্ধ হয়ে তাকালো সামান্তার দিকে। সামান্তা সেই দৃষ্টিকে বিশেষ পাত্তা দিল না, নিজের মতো করে বলে উঠল, সব সময়ই তো ফার্স্ট ক্লাসই পাস, তবু এক্সামের আগে তোর এই ন্যাকামি কমলো না। এটা আমার স্কুল কিংবা কলেজ না, এটা ভার্সিটি। আমার ভীষণ নার্ভাস লাগছে। আরে দূর, চিল কর চিল। এসব পরীক্ষায় কিছুই হবে না, তুই এমনিতেও পাশ করবি দেখিস, আর ভালো নাম্বারও পাবি। কেমন বোকার মতো শোনালো সামান্তার কথাগুলো। আর যাই হোক, একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের মুখে এক্সাম নিয়ে খামখেয়ালিপনা মানায় না। তবে সামান্তার দ্বারা সব কিছুই সম্ভব, কোনো কিছুকে সিরিয়াসলি নেয় না এই মেয়ে। সব কিছুতেই কেমন বাউন্ডুলে আচরণ। ঠোঁট জোড়া গোল করে একটা তপ্ত শ্বাস ফেলল অপরূপা। আর কিছু বলতে ইচ্ছে করলো না, দৃষ্টি ঘুরিয়ে সামনে নিক্ষেপ করলো। গেটের দিকে নজর পড়তেই কিছুক্ষণের জন্য স্থির হলো সে দৃষ্টি। ইফতির হাতে হাত রেখে ভার্সিটিতে প্রবেশ করছে ইনায়া। ইফতি হাত নেড়ে নেড়ে কী সব বলছে ইনায়াকে তা দূর থেকে অপরূপা শুনতে পেল না ঠিকই, তবে ইনায়ার মুখভঙ্গি দেখে বুঝতে পারল বেচারি বেশ বিরক্ত। তবে ইফতির মুখাবয়ব বেশ স্বাভাবিক। হুট করেই অপরূপার মনে হলো আজকে ইফতিকে অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। সাধারণত সবসময় ভার্সিটিতে ইফতি শার্ট পরেই আসে, তবে আজ ব্যতিক্রম। ডার্ক ব্লু কালারের একটা পোলো টি শার্ট, সাথে অফ হোয়াইট প্যান্ট। টি শার্ট পরিধানের কারণে তার বেশি বহুল হাতটি উন্মুক্ত। কথার ফাঁকে ফাঁকে যখন সুবিন্যস্ত চুলের মাঝে নিজের আঙুলদার চালাচ্ছে, তখনই ফুলে ফেপে উঠছে তার পেশিগুলো। দেখতে চমৎকার লাগছে। হাতে বরাবরের মতোই সিলভার কালারের ঘড়িটা, হাত উপরে তোলার সাথে সাথে সেটাও নড়ে চড়ে উঠছে। সামান্তার ডাকে হুঁশ ফেলল অপরূপার, দ্রুত চোখ সরিয়ে নিল। দৃষ্টি সংযত করতেই এদিক ওদিক তাকালো। ততক্ষণে ইনায়ারা তাদের সামনে এসে দাঁড়ালো। ইফতি ইনায়ের হাত ছেড়ে দিল, এক পলক অপরূপার দিকে তাকালো, পরপর চোখ সরিয়ে নিল। ইনায়ের উদ্দেশ্যে আবারও বেশ স্বাভাবিকভাবেই বলল, এক্সাম শেষে আমায় কল করবে, আমি এসে নিয়ে যাব। পরপর সবার উদ্দেশ্যে বলল, অল দ্য বেস্ট। আর কাউকে কিছু বলার সময় দিল না। ব্যস্ত পায়ে আবারও ভার্সিটি থেকে বেরিয়ে গেল, হয়তো অন্য কোথাও যাবে। তোবা এখনো আসেনি কেন? চলে আসবে এক্ষুনি, রাস্তায় আছে। চল আমরা ক্লাসে যাই, এক্সাম টাইম হয়ে যাচ্ছে তো। কেটে গেছে আরও 15 দিন। মেদিনীতে এখন পুরো শীতের আমেজ। কালকেই অপরূপাদের এক্সাম শেষ হয়েছে। মোটামুটি সব পরীক্ষায় ভালো হয়েছে তার, এখন অনেকটা নিশ্চিন্ত। 2-1 দিনের মধ্যেই সে স্বপ্নপুর যাবে, তাই ব্যস্ত হাতে ব্যাগপত্র গুছাচ্ছে। খুব খুশি লাগছে তার। প্রায় 2 বছর পর তার নিজ গ্রামে পা রাখবে সে। গোছানো শেষ করে একটু পর বাহিরে যাবে সামান্তার সাথে। টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। হঠাৎই টেবিলের উপর রাখা তার ফোনটা বিপ বিপ শব্দ করে বেজে উঠল। হাত থামিয়ে এগিয়ে গেল সেদিকে, ফোনটা হাতে তুলে নিল। সামান্তার কল। দেরি না করে ঝটফট রিসিভ করলো। ওপর পাশ থেকে সামান্তা মলিন কণ্ঠে বলল, সরি রে দোস্ত, আজ মার্কেটে যেতে পারবো না আমি, তুই একা একটু ম্যানেজ করে নে প্লিজ। ভ্রু কাঁচকালো অপরূপা। সামান্তা নিজেই বলেছিল আজ যাওয়ার জন্য, ওর নিজেরও নাকি কী সব জিনিসপত্র কেনার আছে, কিন্তু এখন আবার পাল্টি খাচ্ছে কেন? তাই কিছুটা সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে শ্যামু? তোর কণ্ঠটা এমন কেন লাগছে? আঙ্কেল মামুনি ওরা ঠিক আছে? আব্বুর প্রেশার হাই হয়ে গেছে, আম্মুকে বাসায় একা রেখে যাওয়া ঠিক হবে না, তাই বরং তুই একাই চলে যা। আমি আসছি, আজ যেতে হবে না, অন্য কোনো দিন যাওয়া যাবে। এই একদম না, আমি আর আম্মুই যথেষ্ট, তোর আসতে হবে না। তুই কেনাকাটি শেষ করে ফেল, আমি পরে সময় করে চলে যাব।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর কিছু বলল না সামান্তা, কল কেটে দিল। অপরূপাও আর কিছু বলল না, ফোনটা জায়গায় রেখে আবারও নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। দুপুরের শেষ ভাগ, খানিক পরেই বিকাল। এমন সময় মার্কেটের সামনে রিক্সা থেকে নামলো অপরূপা। গায়ের শালটাকে ভালো করে জড়িয়ে নিল শরীরে। হ্যান্ড পার্স থেকে টাকা নিয়ে ভাড়া পরিশোধ করলো, অতঃপর ভিতরে প্রবেশ করলো। প্রথমেই ছোটদের জামা কাপড়ের সেকশনে ঢুকলো, কিছু কার্টুন আঁকা বেবি টি শার্ট নিল তাইওয়ানের জন্য। তারপর টয় সেকশনে ঢুকলো, সেখান থেকেও বেশ কিছু টয় নিল। তারপর এগিয়ে গেল বড়দের জামা কাপড়ের দিকে, তাইবার জন্য একটা জামা কিনতে। কাপড়গুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছিল অপরূপা, তখনই পিছন থেকে এক মেয়েলি কণ্ঠ তার নাম ধরে ডাকলো। পিছনে ফিরল অপরূপা, নীতি দাঁড়িয়ে আছে। তার হাবভাব ঠিক স্বাভাবিক লাগলো না অপরূপার কাছে, কেমন ক্ষুব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। কিন্তু কেন তা ঠিক আন্দাজ করতে পারলো। তবে এই কদিনে এটা বেশ ভালোই বুঝতে পেরেছে যে নীতি তাকে পছন্দ করে না। এটার কারণও তার কাছে অজানা। তার উপর সেদিনে ট্যুরে অপরূপা স্পষ্ট দেখেছে নীতি ইনায়াকে ধাক্কা দিয়েছে, কিন্তু এখন তার কাছে আসল উদ্দেশ্য পরিষ্কার। নীতির টার্গেট ছিল অপরূপা, কেননা সেখানে অপরূপাই দাঁড়িয়েছিল, মাঝখান থেকে ইনায়া ফেসে গেল। কি ব্যাপার, তুমি একা কেন? তোমার চুইংগাম কোথায়? চুইংগাম দ্বারা যে সামান্তাকে বুঝিয়েছে এটা বেশ ভালোই বুঝতে পারলো অপরূপা, তবে এ নিয়ে কিছু বললো না। তাকে পাল্টা প্রশ্ন করলো, আপনার সাথেও তো আপনার ফ্রেন্ডসরা নেই, কই? আমি কি তাদের চুইংগাম কিংবা সেন্টার ফ্রেশ বলে আখ্যা দিয়েছি? তাহলে আপনি সামান্তাকে নিয়ে এইভাবে বলছেন কেন? নীতি শুনলো ঠিক, তবে বিশেষ পাত্তা দিল না। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে। নিঃসন্দেহে রূপবতী, তাতে কি? নীতিও যথেষ্ট সুন্দরী, কিন্তু ইফতি তো নীতিকে নয় বরং অপরূপাকে পছন্দ করে, যা খুব ভালো করেই বুঝতে পারে নীতি। ইফতির সাথে কি সম্পর্ক তোমার? হুট করে এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না অপরূপা, তাই কিছুটা ভরকে গেল। হতভম্ব হয়ে চেয়ে রইল কিছুক্ষণ নীতির দিকে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্পষ্ট স্বরে জবাব দিল, সিনিয়র জুনিয়র ছাড়া আর কিছুই না। নীতি কথাটা বিশ্বাস করলো বলে মনে হলো না। সরু চোখে তাকালো অপরূপার দিকে, ওভাবেই বলে উঠল, গুড। আর কিছু হওয়ার চেষ্টাও করো না, ইফতির দিকে নজর দিও না, কজ আই লাভ হার সো মাচ। বিরক্ত হলো অপরূপা। সে নীতির হাব ভাব দেখে সে ভার্সিটির প্রথম দিন থেকেই বুঝেছে যে সেই ইফতির প্রতি দুর্বল। তাই বলে সবাইকে ওর মতো ভাবার কি আছে? টুকটাক কথা বললে কি অন্য কোনো সম্পর্ক লাগে নাকি? নিজের বিরক্তিটা চেপে না রেখে বলল, আমাকে এইসব বলার কি আছে? আমি বুঝতে পারছি না আপু। আপনি যেহেতু ওনাকে ভালোবাসেন, তাহলে ওনাকেই বারণ করে দিন না যেন আমার সাথে কথা না বলে, তাহলেই তো হয়ে যায়। এভাবে পাবলিক প্লেসে এইসব নিয়ে কথা বলাটা না বলাটাই বেটার না? রেগে গেল নীতি। তার কথার উপর কথা বলা একদম পছন্দ করে না সে। ছোটবেলা থেকেই প্রচণ্ড জেদি প্রকৃতির কিনা, আর এই মেয়ে তো এক প্রকার তর্ক করছে। একদম মুখের উপর কথা বলবা না। ইফতি থেকে দূরে থাকতে বলছি মানে দূরে থাকবে, একদম ওর কাছে ঘেসবে না। ওই দিন তো মিথ্যে ভয় পাওয়ার নাম করে একদম জড়িয়ে ধরেছিলে, আমি কিছু বুঝি না ভেবেছ? এক পর্যায়ে রাগ উঠে গেল অপরূপার। আশেপাশের পথচারীরাও বাঁকা চোখে তাদের দিকে তাকাচ্ছে, তা দেখে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো। চোখ দুটো বন্ধ করে ফেললো অপরূপা। বড় একটা দম নিয়ে বেশ শীতল কণ্ঠে বলল, এই জন্যই কি সেদিন নৌকা থেকে আমায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন? অপরূপা যতটা না শান্ত স্বরে কথাটা বলল, তার থেকেও বেশি অশান্ত হয়ে উঠল নীতির মন। কই মাছের মতো ছটফটিয়ে উঠল। বিস্ফোরিত চোখে তাকালো অপরূপার দিকে, যা দেখে মুচকি হাসলো অপরূপা। আন্দাজে ঢিলটা ছুড়লেও যে ঠিক জায়গাতেই পড়েছে তা বেশ বুঝতে পারলো। অপরদিকে নীতি ঘাবড়ে গেল। ইফতি বা রুবিনা সাকওয়াত কেউ যদি জানতে পারে যে নীতি সেদিন ইনায়াকে ধাক্কা মেরেছে, তাহলে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। যদিও তার উদ্দেশ্য ছিল অপরূপা, কিন্তু তা তো আর কাউকে বোঝাতে পারবে না। কিন্তু তবুও দমল না, আটকে আসা কণ্ঠে বলল, মোটেও না। আমি কেন তোমাকে ধাক্কা দিতে যাবো? আশ্চর্য। আর দাঁড়ালো না, এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মল থেকে। অপরূপাও আর সেদিকে মনোযোগ দিল না। তাইবার জন্য একটা কালো কাতানের 3 পিস কিনে নিল। সব কিছুর মূল্য পরিশোধ করে বেরিয়ে গেল মল থেকে। উদ্দেশ্য সামান্তার বাসা। সামান্তার বাবাকে দেখে তারপর নিজের বাসায় যাবে।
কনকনে শীতের সকালে মাটিতে থাকা আর্দ্রতা যখন উপরে উঠে গিয়ে কুয়াশার আকার নেয়, তখন মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। কবি মন সেই অনুভূতি ব্যক্ত করে নিজস্ব কাব্যিক ছন্দ ও উক্তির মাধ্যমে। জনতার হৃদয়েও সেই কুয়াশাচ্ছন্ন পৃথিবী জায়গায় জায়গায় এক আনন্দ আবেশ। সেই আনন্দ উদযাপনকে আরও নতুন এক মাত্রা দিতে আমরা ভোরের প্রকৃতিকে নানাভাবে উপভোগ করে থাকি। তারই মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর হচ্ছে খালি পায়ে শিশির ভেজা সবুজ ঘাস মারিয়ে সামনে এগিয়ে যাওয়া। প্রতিটি কদমে যেন শিরশির অনুভূতি উপলব্ধি করা যায়। চারিদিকের স্নিগ্ধ নির্মল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। গায়ে একটা কমফর্টার জড়িয়ে খালি পায়ে একা একা গ্রামের মিঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে অপরূপা। ঠিক একা বলা চলে না, বলা যায় সঙ্গীহীন পথ চলছে। আশপাশ দিয়ে অনেক কৃষক কাঁধে লাঙল চড়িয়ে ব্যস্ত কদমে এগিয়ে যাচ্ছে তার জমির দিকে। এটা গ্রাম বাংলার এক বিরল দৃশ্য। মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে চারপাশ দেখছে অপরূপা। শহরের যান্ত্রিক নিয়ম থেকে বেরিয়ে কতদিন পর নিজ গ্রামে এসেছে। দূষণমুক্ত বাতাসে মন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। কাল বিকালেই এসেছে স্বপ্নপুর। সামান্তার বাবা অনেকটা সুস্থ, তাই সে আসতে পারেনি। অপরূপাকে একাই আসতে হয়েছে। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় তাইওয়ানের সাথে কাটিয়েছে, তারপর হাত মুখ ধুয়ে এগিয়ে গিয়েছিল গ্রামের কবরস্থানে। দূর থেকে তাকিয়ে দেখেছে তার মমতাময়ী মায়ের খবরখানা। অপরূপা, আফা। কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই ধ্যান ভাঙে অপরূপার। পিছনে তাকিয়ে দেখে তার দুষ্টুমি করার একমাত্র চঞ্চল সাথে ফুলি। স্কুলের রাস্তায় হাকিম মুন্সির বড় আম গাছটিতে ঢিল ছোড়ায় আজ পর্যন্ত যে কোনো দিন লক্ষ্যভ্রষ্ট হয়নি। মুচকি হেসে বলল, বাবা, আমাদের ফুলি দেখি বড় হয়ে গিয়েছে। চঞ্চল ফুলি যেন এবার নিশ্চিত হলো যে এটাই অপরূপা। পিছন ফিরে তাকিয়েছিল বলে ঠিক আন্দাজ করতে পারেনি। চিনতে পেরে আর সময় নষ্ট করলো না, এক ছুটে গিয়ে জড়িয়ে ধরলো অপরূপাকে। পরপর শব্দ করে ফুপিয়ে উঠল, অভিমান মিশিয়ে বলে উঠল, তোমার লগে কথা কইয়াম না, এতদিন পর গেরামে আইলা, অথচ আমাগো লগে দেখা করলা না। তুমি জানো আমি আর লুৎফা তোমার আর শামু আফার কথা মনে কইরা কত কান্দন কাঁদছি। হাসল অপরূপা। সে জানে ওরা সামু আর ও বলতে পাগল, একদম খাঁটি ভক্ত বলা চলে, অথচ তাদের বয়সের বিস্তর ফারাক। সামু, অপরূপা, ফুলি আর লুৎফা এই চারজন মিলে যে কত আকাম করেছে তার হিসাব নেই। একবার তো ডিম চুরির অপবাদে চারজনের বাড়িতেই নালিশ করেছিলেন গ্রামের এক 50 প্রৌঢ়া। প্রৌঢ়া মহিলা তার দেশি মুরগিটিকে 15টি ডিম দিয়ে বসিয়েছিল তা দিয়ে বাচ্চা তোলার জন্য। সে দৃশ্য প্রৌঢ়ার চৌকাট মারিয়ে যাওয়ার সময় দেখে ফেলে ফুলি। সঙ্গে সঙ্গে কথাটি পৌঁছে দেয় সামান্তার কানে। তারপর আর কি, সেদিনই প্রৌঢ়ার ঘুমের ফাঁকে তার বাড়িতে গিয়ে মুরগির খোয়ারি থেকে উঠিয়ে নিয়ে আসে 7টি ডিম। মুরগির চেঁচামেচির কারণে সবগুলো নিতে পারল না, পাছে যদি ঘুম ভেঙে যায় প্রৌঢ়ার সেই ভয়ে। তবে শেষ রক্ষা, মুরগির হরদম চিৎকারে বৃদ্ধা ঘুম থেকে জাগনা পেয়ে যায়। শেয়াল ধরল কিনা ভেবে মোটা এক জালি বেত নিয়ে হাত ছাড়তে ছাড়তে বেরিয়ে আসে ঘর থেকে। ততক্ষণে সবাই ডিম নিয়ে, কিন্তু লুৎফাকে দেখে ফেলে সে এবং অল্পক্ষণেই বুঝতে পারে এটা স্বপ্নপুরের বিচ্ছু বাহিনী অপরূপাদের কাজ। সময় ব্যয় না করেই তিনি লাঠি ভর দিয়ে সকলের বাড়িতে নালিশ ঠুকে আসেন। অপরদিকে অপরূপারা ডিম নিয়ে চলে যায় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর তীরে। নদীর চারপাশে বড় বড় কাঠ গাছ এবং আরও নাম না জানা বহু বিরল প্রজাতির গাছ দিয়ে ঘেরাও করা এই নদী। সেখান থেকেই গ্রামের সাধারণ মানুষেরা তাদের জ্বালানি সংগ্রহ করে থাকে। সেখানে গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা দিয়ে আগুন জ্বালিয়ে 7টি ডিমকে পুড়ে তারপর একসাথে গোল হয়ে বসে বাট বাটোয়ারা করে আয়েশ করে খেতে থাকে। সেবার সকলেই তাদের বাবা মায়ের হাতে বেশ বকা খেয়েছে। অপরূপা কিংবা সামান্তা কেউই বাদ যায়নি। ফুলের ঝাঁকুনি খেয়ে সম্বিত ফিরে পায় অপরূপা। স্মিত হেসে ফুলের চুলগুলোকে এলোমেলো করে দিয়ে বলল, অনেক দিন পর যখন এসেছি তখন অনেক দিনই থাকবো। এবার কান্নাকাটি অফ কর, সামনে চল হাঁটি গিয়ে। একা একা হাঁটতে না ভালো লাগছে না। অপরূপার কথা শুনে তাকে ছেড়ে দিল ফুলি। মুহূর্তেই কিছু একটা ভেবে মুখে হাত চেপে হাসতে লাগলো। সেই হাসি নজর এড়ালো না অপরূপার। সে অবাক হয়ে তাকিয়ে রইল ফুলির দিকে। কিছুক্ষণ আগে করা কান্নার রেশ মাত্র নেই চেহারায়। একবার আশেপাশে তাকিয়ে দেখে নিল হাসার মতো কিছু আছে কিনা, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। দুহাত কোমরে রেখে ভ্রুকুটি করে ফুলিকে বলল, কি ব্যাপার,
ওরকম বোকার মতো হাসছিস কেন? আমি কি তোকে কোনো জোকস বলেছি? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।